একটি ল্যাব যেখানে বছরকে বছর ধরে সংরক্ষণ করা হচ্ছে 200-রও বেশি মানুষের মৃতদেহ। এই মৃতদেহগুলোর ইচ্ছে তারা ভবিষ্যতে আবারও জেগে উঠবে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এটা সত্যি হচ্ছে। দেহকে ফ্রিজ করার এই প্রক্রিয়াকে বলা হয় ক্রায়োনিক্স। এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে মানুষের দেহ বা মস্তিষ্ককে মৃত্যুর পর অত্যন্ত নিম্ন তাপমাত্রা অর্থাৎ -196°C তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। কিন্তু কেন এই মানুষের দেহগুলোকে সংরক্ষণ করা হচ্ছে? যদি সহজে বলি তাহলে আজ থেকে 100-200 বছর পর যখন চিকিৎসা পদ্ধতি অনেক বেশি হয়ে যাবে, তখন মানুষের এই দেহগুলোকে পুনরায় আবার জীবিত করা হবে। এই কথাটা শুনতে অনেক বেশি স্টুপিড মনে হচ্ছে, তাই না? কিন্তু যখন বিজ্ঞানীদের এই প্রশ্নটা করা হয় তখন তাদের আনসারটা অনেকটা ইন্টারেস্টিং হয়। তারা বলে, আপনারা জানেন আজ থেকে 100 বছর আগে মানুষ কখনো কল্পনাও করেনি যে আমরা একদিন চাঁদে যাব। কিন্তু আজ আমরা এমন একটা দুনিয়ায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ চাঁদকে অতিক্রম করে মঙ্গলের দিকে যাত্রা শুরু করেছে। আর তাই ভবিষ্যতে এমন অ্যাডভান্স প্রযুক্তি আসতেই পারে যেটা মানুষকে পুনরায় জীবিত করবে। চলুন আপনাদের একটু ইতিহাসের পিছনে নেওয়া যাক। 1960 সালে প্রথম ক্রায়োনিক্সের ধারণা পাওয়া যায় যখন রবার্ট এন্টিঙ্গার তার বইয়ে এই বিষয়টি উল্লেখ করেন। জেমস হরাম ব্যানফুল হলেন প্রথম ব্যক্তি যার দেহকে প্রথম ক্রায়োনিক্সের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছিল। 1967 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকে এখন পর্যন্ত আজ 58 বছর তার দেহকে ফ্রিজে করে রাখা হয়েছে। কিন্তু কিভাবে মানুষের এই দেহকে ফ্রিজ করা হয়? ক্রায়োনিক্স প্রক্রিয়া শুরু হয় ব্যক্তির আইনি মৃত্যুর ঘোষণার পরপরই। আইনি মৃত্যু বলতে সাধারণত হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়াকে বোঝায়। মৃত্যুর পর প্রতিটা মিনিটই গুরুত্বপূর্ণ। আমাদের মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো অক্সিজেন ছাড়া মাত্র কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। তাই মৃত্যুর পরপরই এই ধাপের কাজগুলো দ্রুত শুরু করতে হয়। প্রথমত দেহকে শীতল করার জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে তাপমাত্রা কমানো হয়। এরপর একটি যান্ত্রিক পিআর ডিভাইস ব্যবহার করে দেহে রক্ত সঞ্চালন এবং অক্সিজেন সরবরাহ বজায় রাখা হয়, যাতে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের ক্ষতি কম হয়। মৃত্যুর পর মানুষের শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে, তাই সেই রক্ত জমাট বাঁধা রোধ করতে হেপারিনের মতো ওষুধ ব্যবহার করা হয়। এরপর দেহটিকে অ্যাম্বুলেন্স বা পরিবহনের মাধ্যমে ক্রায়োনিক্স ল্যাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু ল্যাবে নিয়ে যাওয়ার আগে দেহটিকে একটি বরফে ভর্তি কন্টেইনারে রাখা হয়, যেন ল্যাবে যেতে যেতে দেহের কোষগুলোর তেমন ক্ষতি না হয়। এরপর আসে ক্রায়োনিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে দেহকে ফ্রিজ করা হয়, কিন্তু এই ফ্রিজ করার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো আমাদের দেহে অবস্থিত পানি। আমরা জানি আমাদের দেহ 70% পানি দিয়ে গঠিত, আর এই পানি যখন বরফে পরিণত করা হয় তখন এই পানির মধ্যে ছোট ছোট কোষ তৈরি হয়, ফলে পানি জমলে এটার আকার বড় হয়। অর্থাৎ আমরা যদি একটা মানুষের বডিকে ফ্রিজ করি তাহলে দেহের ভিতরে অবস্থিত পানির কারণে দেহ ফুলে যাবে, ফলে দেহের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো ছিঁড়ে যেতে পারে। আর যদি এটা হয় তাহলে দেহটি কোনো কাজেরই থাকবে না। কিন্তু বিজ্ঞানীরা এই সমস্যারও সমাধান খুঁজে বের করেছে। তারা কল্পনা করেছে যে তারা যদি দেহে অবস্থিত এই পানিকে বের করে পানির পরিবর্তে যদি এমন কোনো দ্রবণকে দেহে ঢোকাতে পারে যে পানির মতোই কাজ করবে, কিন্তু যদি সেটাকে আবার ফ্রিজ করা হয় তাহলে সেটা বড় হবে না, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই তারা তৈরি করে ক্রায়োপ্রোটেক্টর দ্রবণ। এই দ্রবণ দেহে রক্ত এবং তরল পদার্থের জায়গায় প্রবেশ করে পানির পরিবর্তে কাজ করে এটি জমাট বাঁধার পরিবর্তে একটি কাচের মতো অবস্থায় রূপান্তরিত হয়, যা কোষের গঠন অক্ষত রাখে। এরপর দেহটিকে একটি শীতলকরণ নিয়ন্ত্রিত চেম্বারে রাখা হয়। চেম্বারে রাখার পর চেম্বারের তাপমাত্রা ধরে ধরে কমানো হয়। এই প্রক্রিয়া কয়েক ঘন্টা বা কয়েকদিন লাগতে পারে। এত সময় নিয়ে ফ্রিজ করা হয় যেন তাপমাত্রা হঠাৎ পরিবর্তনে দেহের কোনো ক্ষতি না হয়। এরপর দেহকে চোবানো হয় বড় বড় স্টিলের ট্যাঙ্কে, যেখানে তরল নাইট্রোজেন থাকে। তরল নাইট্রোজেনের তাপমাত্রা হলো -196°C, যেটা সেকেন্ডেই যে কোনো জিনিসকে বরফে পরিণত করতে পারে। এই ট্যাঙ্কগুলোতে সাধারণত দেহকে উল্টা করে রাখা হয়, অর্থাৎ মাথা নিচের দিকে আর পা উপরের দিকে, যেন মস্তিষ্ক ভালোভাবে সংরক্ষিত থাকে। এভাবেই ক্রায়োনিক্স প্রিজার্ভেশন সম্পন্ন হয়। তো এখন প্রশ্ন হলো, এই কাজটা করাতে কত টাকা খরচ হয়? আপনি যদি ক্রায়োনিক্সের মাধ্যমে আপনার পুরো দেহকে সংরক্ষণ করতে চান তাহলে এতে $2 লক্ষ পর্যন্ত খরচ হতে পারে, যা বাংলা টাকায় দাঁড়ায় 2,44,00,000 টাকার মতো। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার মাথাকে ফ্রিজ করে রাখতে চান তাহলে এতে আপনার খরচ হতে পারে $80,000 থেকে $1,00,000 পর্যন্ত।
তো এখানে আরেকটা প্রশ্ন তো চলেই আসে যে পুরো দেহকে ফ্রিজ করে রাখার কথা তো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র মস্তিষ্ককে কেন ফ্রিজ করে রাখা হয়? আমরা জানি আমাদের পুরো দেহকে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, আর আমাদের সকল স্মৃতি, চেতনা, আবেগ সবকিছু মস্তিষ্কের মধ্যে জমা থাকে। তাই মস্তিষ্ককে যদি ফ্রিজ করে রাখা হয় তাহলে ভবিষ্যতে এই মস্তিষ্ককে অন্য কোনো দেহে স্থানান্তর করে তাকে পুনরায় জীবিত করা যাবে। বিভিন্ন বড় বড় কোম্পানি এই সার্ভিস দিয়ে থাকে। তাদের টার্গেট হলো বড় বড় ধনী ব্যক্তিরা, কারণ একবার চিন্তা করুন, আমরা জানি এটা সম্ভব না, আর ধনী ব্যক্তিরাও কিন্তু এই কথাটা ভালোভাবেই জানে। কিন্তু যাদের অনেক বেশি টাকা আছে তারা চিন্তা করে যে মৃত্যুর পর এই টাকা তো আমার কোনো কাজে আসবে না। তাই এটা যদি মিথ্যাও হয় আর এটার মধ্যে সম্ভাবনা যদি 0.00001%ও হয়, তবু ক্ষতি কি? কারণ টাকা তো তারা কবরে নিয়ে যেতে পারবে না। তাই তারা জানা সত্ত্বেও এগুলোতে নাম দেয় জীবন মরণ সবই প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির বিরুদ্ধে গিয়ে মানুষের কখনো কল্যাণ হয়নি। একটা মানুষ জন্ম নিলে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুকে নিয়ে এই খেলা করাটা কি ঠিক? এতে ক্রায়োনিক্স আমাদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, মৃত্যু কি সত্যিই শেষ, নাকি এটা শুধুমাত্র একটা দীর্ঘ ঘুম? আজ যারা ফ্রিজারে শুয়ে আছে তারা হয়তো একদিন জেগে উঠে আমাদের এই পৃথিবীটাকে নতুন চোখে দেখবে। কিন্তু আপনি কি মনে করেন, এটা কি ভবিষ্যতের দরজা খোলার চাবি, নাকি শুধুমাত্র একটি ব্যয়বহুল স্বপ্ন যেটার কোনো বাস্তবতা নেই? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বেঁচে থাকলে দেখা হবে।